প্রতিভার মেজাজের পারদটা রীতিমতো চড়ছে। বিছানায় উবুড় হয়ে বসে আছে সে, হাতে মোবাইল। আচমকা তার ফর্সা মুখটা রাগে লাল হয়ে উঠল। কি আশ্চর্য, ফেসবুক ইনস্টাগ্রাম কোনোটাতেই ঢোকা যাচ্ছে না। আইডি হ্যাক হলো নাকি? প্রতিভার কপালে দুই আঙ্গুল চেপে ধরল। কার এত বড় দুঃসাহস যে তার আইডি হ্যাক করে সামনে পেলে সোজা শ্যুট করে দিবে। আইডি উদ্ধার করার জন্য পরিচিত এক সাইবার স্পেশালিস্টের নাম্বার খোঁজার জন্য যে ডায়াল প্যাডে আঙুল ছোঁয়াচ্ছিল, ঠিক তখনই দরজায় বেল বাজল। প্রতিভা নড়ল না, ফোনের স্ক্রিনে আটকে রইল। রান্নাঘর থেকে তাহুরিয়া মেয়ের মনোযোগে বিঘ্ন ঘটিয়ে বলল, প্রতিভা দেখ তো কে এলো, আমার হাত জোড়া। প্রতিভা বিরক্তিতে মুখে উঠিয়ে দাঁড়িয়ে চটি জোড়া পায়ে গলালো। ফোনটা বিছানায় ফেলে যেতে যেতে বলে, দেখছি তাহলে রান্নাঘরে অতি ব্যস্ত। মায়ের এক অদ্ভুত রোগ আছে, কাজ না থাকলেও তারা খুঁচিয়ে খুঁচিয়ে কাজ বের করেন। এখন অবশ্য হলুদের কৌটা কিংবা মরিচের গুঁড়োর কৌটো ঘষে ঘষে আয়নার মতো ঝকঝক করছেন। দরজা খুলতে প্রতিভার ভুরু যুগল বিস্ময়ে উঁচুতে ঠেকল। সামনে রেহেনুমা দাঁড়িয়েছে, মুখমণ্ডলে আষাঢ়ের আকাশের মতো থমথমে। তার ঠিক পেছনে মুখে খই ফোটা হাসি নিয়ে দাঁড়িয়েছেন বাতাসি খেলা, তার দু হাত ভর্তি মিষ্টির প্যাকেট। পরশুই না ভদ্রমহিলা এসেছিল এই বিয়েতে তাহুরা বেগমকে না করে দেওয়ার অনুরোধ নিয়ে, তবে আজ দুহাত ভর্তি মিষ্টি নিয়ে কিসের এই আকস্মিক আগমন? প্রতিভার মাথায় কিছুই প্রশ্ন গিজগিজ করল, তবে সে তা প্রকাশ করল না। যত হোক গুরুজন মানুষ বাড়ি বয়ে এসেছে। সে মুখে কৃত্রিম ভদ্রতা ফুটে বলল, আসুন আন্টি, ভেতরে আসুন, বসুন। রেহনুমা এগিয়ে সোফায় বসতে বসতে শুকনো গলা শুধালেন, তোমার মা কই, ডাকে থাকবো? আপনি বসুন, আমি মাকে ডেকে দিচ্ছি। বাতাসি তখনও দরজার চৌকাঠে দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে ভেতরের দিকে উঁকিঝুঁকি মারছে। প্রতিভা তার দিকে তাকিয়ে একটু হেসে বলল, আরে খালা, আপনি দাঁড়িয়ে কেন, আসুন ভেতরে বসুন। এতটুকু সমতল পেয়ে বাতাসে আহ্লা দিয়ে আটখানা না। সে এক গালে এসে পা বাড়ল, পরক্ষণে আবার কী ভেবে থমকে দাঁড়াল। চোরের মতো চারপাশ থেকে প্রতিভার একদম গা ঘেঁষে দাঁড়াল। ফিস বলল, কথায় আছে না, আমার ঠেলায় পড়লে বাঘে ধান খায়। এই কথাখান আগে মানুষের মুখে শুনছিলাম, আজকে স্বচক্ষে দেখলাম। তথ্য পাচার করা বাতাবির জুড়ি মেরা ভার। বাতাসি তার মুখটা প্রতিভার কানের আরও কাছে নিয়ে এলো। প্রতিভা একটু নোয়া মাথা নাড়তে সে খবরে ঝাঁপি করে বলল, ওই যে মাই যে ভাবি আছে না, মনে করে দিল না, ওইটার খুব খুশ। ভাইজান মানে আপনার শ্বশুর, হবু শ্বশুর, ওনারে আচ্ছা মতো যাচ্ছে। টের পাইয়া গেছে যে আগের দিন এখানে আইসা উনি কী সব উল্টোপাল্টা কয়ে গেছে। তারপর নাজিবাবু বোঝায় হেরে আজ পাঠাইলো। ভাইজান কইছে ভুল হয়েছে স্বীকার কইরা তারপর বিয়ের দিনক্ষণ ঠিক করে আসবা। বাতাসে ফিস দেখে রেহনুমা মোটা মোটা চোখে তাকালেন। বাতাসে তাই দেখে থেমে গেল। তারপর হাতের মিষ্টি প্যাকেট নামাতে নামাতে বলল, এই যে মিষ্টি দেখতেছেন, সব নাজিব আব্বা নিজের প্যাকেটে টেহা দিয়া কিনে আমার হাতে ধরা দিছে, সাথে আমারে পাঠাইছে বডিগার্ড হিসেবে। বলা মাত্র বাতাসে তার সমস্ত দাঁত বের করে একগাল হাসলো। প্রতিভা ঘরে আসলো, তার কান দুটো সজাগ রাখলো। আড়ি পেতে কথা শোনা ভালো লক্ষণ নয়, কিন্তু এই মুহূর্তে শুনে উপায় নেই। রেহেনুর কোনো ভূমিকা ছাড়াই সরাসরি বললেন, আজকে শ্রাবণের প্রথম শুক্রবার, বিয়ের দিন পাকা করছি। সবাই যখন রাজি, ছেলে মেয়ের মত আছে, তখন আর পুরনো কথা মনে ধরে লাভ কি? আশা করি তো আমার মতো তুমিও বিয়েটা মেনে নেবে। পরশুদিন রেহেনুমা আর আজকের রেহেনুমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। অবশ্য রেহেনুমা বেশি কিছু বলেনি, শুধু বলেছিল তাহুরিয়ার জন্য সুন্দর করে বিয়েতে না করে দেয়। তাহুরিয়া তাই করছিল, তবে রেহেনুমার কথাতে নয়, বরং সে নিজেই চায় না প্রতিভাকে ওই বাড়িতে দিতে। তাই তো বাড়িতে ওর বিয়ের কথাবার্তা চলছে বলে নিজের অমত ঘোষণা করেন। তবে আজ তাহুরিয়া কিছুটা দ্বিধাগ্রস্ত আছেন। গতকাল রাতে যখন তিনি জানলার গ্রিল ধরে মেয়ের জন্য অপেক্ষা করছিলেন, তখন দেখছিলেন নাজিব প্রতিভাকে একসঙ্গে। দুজনে বেশ সহজ স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে হেসে হেসে কথা বলতে বলতে আছে। তাছাড়া বড় মেয়ে তো ফোন করে কেঁদে কেটে অস্থির। তার এক কথা, মা তুমি এই বিয়েতে অমত করো না। আল্লাহ যখন আমার বোনকে আবার আমার কাছাকাছি থাকার সুযোগ করে দিচ্ছে, তুমি কেন বাধা দিচ্ছ? প্রভা রীতিমতো ফোন কেটে মাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে চাপ দিচ্ছে। সব মিলিয়ে তাহলে নিজের কঠিন সিদ্ধান্তের
তাসের ঘরের মতো ভেঙে পড়া দশা। তবুও তিনি সরাসরি হ্যাঁ বলতে পারলেন না। একটু জড়তা নিয়ে বললেন, প্রতিভার অভিভাবক আমি হলে ওর উপর আরও একজনের অধিকার আছে। তার মতামত না নিয়ে আমি দিনক্ষণ পাকা করতে পারছি না। আমার আর আমার মেয়ের পিছনে সেই মানুষটার অবদান অনস্বীকার্য। পাশে বাবু-মাও বসেছিলেন। তিনি চায়ের কাপে চুমুক দিয়ে ফোরন করে আপা, তুমি আব্বাকে নিয়ে চিন্তা ছিল, আব্বাকে আমি বুঝিয়ে বলবো। আর তুমি কখনোই অমত করবে না। তিনি নিজেই চান প্রতিভাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিলে। নাজিবের মতো ছেলে আজকাল দিনে হ্যারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া দুষ্কর। আর অতীত আঁকড়ে ধরে বসে থাকলে তো জীবন চলে না আপা। মানুষের কিছু ভুল ইচ্ছা করে হয় না, পরিস্থিতি মানুষকে দিয়ে করিয়ে দেয়। একজনের ভুলের মাসুল বাকিরা কেন দেবে বলো? সেখানে একটা ভুল ধরে অন্যদের শাস্তি দেওয়া তো কোনো কাজের কথা না। আর যার বিয়ে যেখানে নসিবে লেখা আছে সেখানে আমাদের হাত দেওয়ার সাধ্য নেই। তাহলে মনে মনে হাঁপ ছেড়ে বাসলো। বাবু মনে এবার রেহেনুমার দিকে তাকিয়ে মৃদু কিঞ্চিত রসিকতা শুরু করলেন, তাহলে শ্রাবণের প্রথম শুক্রবার সই, আপনারা প্রস্তুত নিন। এর মধ্যে আমি দেশে বড়সড় আইলা, সিডর, হ্যারিকেন, কুপিয়ে আরও কিছু থাকলে সেসব একসাথে এনে এই তারিখে বিয়ের ডেট হবে ইনশাল্লাহ। এবার আর ডেট পিছবে না, আল্লাহ পাক চাইলে। রেহনুমা বেশি সময় নিলেন না। সামাজিকতা রক্ষার খাতিরে মুখে একটু নাস্তা তুলে এই যা। তিনি বিদায় হতে প্রতিভা তার ফেসবুক আইডিটা নিয়ে বসলো। তার আর একটা আইডি আছে যেটা কালভদ্রে ঢোকা, একটা পরিত্যক্ত বাড়ির মতো। নিজের আসল আইডি বর্তমান হাল হকিকত দেখতে সে পুরনো আইডিতে লগ ইন করলো। আর লগ ইন করে হ্যাক হওয়া আইডি স্টক করে সব ধসে এক লহমায় কেটে নিল। দুনিয়ার কার এত খেয়ে কাজ পড়ছে যে প্রতিবার আইডি হ্যাক করা? প্রথম মাথায় এই একটা প্রশ্ন আসলো। তবে মানুষ একজন আছে যার হাজারো ব্যস্ততার মাঝে প্রতিভাকে জ্বালানোর জন্য অঢেল সময়, মেজর নাজিব সরফরাজ। প্রতিবার মূল আইডি হ্যাক করে নিজের আইডিতে কে ব্লক লিস্ট থেকে উদ্ধার করেছে নাজিব। শুধু তাই নয়, উদ্ধার কার্য সমাপন করে বেশ ঘটা করে প্রতিভাকে ট্যাগ দিয়ে একটা রিলেশনশিপ স্ট্যাটাস ঝুলিয়ে দিয়েছে, এনগেজ উইথ কাশপিয়া নূর প্রতিভা। প্রতিভার কপাল কুঁচকে গেল। কাল রাতে ফ্ল্যাটের গেস্ট পর্যন্ত এগিয়ে দিয়ে সময় মেজর সাহেব হুকুম করেছিল যেন রাতেই ব্লকটা খুলে দেয়। প্রতিভা জেদ করে খোলেনি। আর মেজর সাহেব কিনা শেষমেশ পুরো আইডি নিজের বাপের সম্পত্তি ভেবে দখল করে নিল। প্রতিভা আর দেরি করলো না। ব্লক খুলে নাজিবের নাম্বার ডায়াল করলো। একবার রিং হয়ে কেটে যাওয়ার পর দ্বিতীয়বারের মাথায় কল তুললো নাজিব। তুলে ব্যস্ত করলো, হ্যাঁ প্রতিভা বলো। একটু ফাস্ট বলো, হ্যাঁ আমি একটু বিজি ছিলাম। প্রথম কথাতে বিজি আছি শুনে প্রতিভার রাগ হলো। প্রতিভার সব রাগ একসাথে ঢেলে গড় গড় করে বলল, রাখেন আপনার ব্যস্ততা। এত বড় একটা অকাজ করে আপনি এত নির্ভর গলায় কথা বলছেন কী করে? আপনার অস্পর্ধা তো কম নয় নাজিব। আমার আইডি আমাকে না জেনে হ্যাক করলেন, তার উপর আবার স্ট্যাটাস দিলেন, কী ভাবেন আপনি নিজেকে? নাজিব শব্দ করে আসলো, হ্যাক কি কেউ ঢাকঢোল পিটিয়ে করার প্রতিভা? জগতের নিয়ম হলো বিয়েটা ঢাকঢোল পিটিয়ে করতে হয়। আমি তো সেটাই করছি। আমাদের ফ্রেন্ড লিস্টে সবাই একে একে জানছে শুভ কাজে দেরি করতে নেই, আর সেজন্য আমি সেটাই করছিলাম কেবল। প্রতিভা খোঁচা মেরে বলল, বিয়ে ছাড়া আপনার মাথায় আর কোনো চিন্তা নেই? বাপরে বাপ, এত বিয়ে পাগল মানুষ আমি আমার জন্মে দেখিনি। ভুল বললে প্রতিভা, আমি মোটেই বিয়ে পাগল নই। আমি আসলে একটা নির্দিষ্ট প্রতিভার জন্য পাগল। একটা নির্দিষ্ট প্রতিভার জন্য আমি মরিয়া। কথাটা প্রতিভার বুকের বাঁ পাশ দিয়ে কেমন একটা কাঁপুনি ধরিয়ে দিল। এতক্ষণ ধরে জমিয়ে রাখার একটা কর্পূরের মতো উবে গেল এক নিমেষে। ঠোঁটের কোনো অলক্ষ্যে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। বালিশের উপর বুকের নিচে একটা নরম লম্বা বালিশ চেপে শুলো। পা দুটো দোলাতে দোলাতে আলতো করে দোলাতে থাকলো। আচমকা শুধু, আচ্ছা মেজর সাহেব, একটা সত্যি কথা বলবেন? আপনারও তো এমন রাশভারী গম্ভীর একটা মানুষ আমার মতো একটা কাঠখোট্টা মেয়ের জন্য এত পাগল কীভাবে হলাম? আমার মনে হয় আজকাল একটা প্রশ্ন খুব ঘুরঘার করে। নাজিব একটু সময় নিয়ে আবেগ মন্থন করা গেল বলে, প্রথম দেখাতে তোমার ওই চোখে ধারালো চাহনিতে বরবাদ হয়েছি আমি। এক পলক থেকে গলার স্বর কাব্যিক করে রবি ঠাকুরের সেই চেনা পংক্তিটা আওড়ালো, বহু শেষে এর আলোরাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।
প্রতিভা মুগ্ধ মেশানো গলা বলল, বাহ। নাজিব অনুস্বরে ফের বলল, আমাকে নিঃস্বার্থভাবে পাগল বানানোর জন্য তোমার কাছে আরও কিছু হাতিয়ার ছিল প্রতিভা। প্রতিভা কৌতূহল হয়ে জিজ্ঞেস করল, যেমন? শুনবে? শুনি একটু। তোমার এই অভদ্র কথাবার্তা, তোমার সময় তোমার গালের ওই এক চিলতে টোল পড়া হাসি, আমি তো আসলে ওখানে ডুবে আছি। প্রতিভা শব্দ করে হেসে উঠল। হাসির সেই শব্দটা শ্রাবণের প্রথম বৃষ্টির মতো ঝমঝম করে ঘরের চার দেওয়ালে আশ্রয় পড়ল। নাজিব ফোনের ওপাশে থেকে সেই হাসির শব্দ বুকে ধারণ করল। গম্ভীর মেজর সাহেবের গলার স্বর এবার আরও নরম ও মায়াবী শোনালো। সে নিচু গলা বলল, প্রতিভা, আষাঢ়ে এই মেঘলা দিনগুলি কেটে গেলে কিন্তু শ্রাবণ আসছে। আচ্ছা, শ্রাবণের প্রথম বৃষ্টিতে আমার সাথে ভিজবে? প্রতিভা বালিশেরটা বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরল। তার দুই গাল গোলাপি আভা ফুটলো। এড়িয়ে যেতে বলল, সেটা না হয় শ্রাবণ আসলে দেখা যাবে মেজর সাহেব। তবে তার আগে যে কাজটা করছেন তার শাস্তি কিন্তু আপনার পাওনা আছে। শাস্তি? কিসের শাস্তি? আইডি হ্যাক করার শাস্তি। আইডি এখন ব্যাক করছি প্রতিভা, একদম সহি সালামত ফিরিয়ে দিছি। তবে শাস্তির হিসেব নিকেশটা না হয় শ্রাবণের প্রথম শুক্রবার রাতের জন্য তোলা থাক। তোমার যত শাস্তি দেওয়ার আছে, আর আমি তার বিনিময়ে তোমাকে উজাড় করে ভালোবাসা দিব। রক্ত জবারঙ্গে রাঙা হয়ে গেল প্রতিভার মুখশ্রী। সাথে সাথে বুকের ভিতর আচানক ডানা ঝাপটে উঠল এক ঝাঁক রঙিন প্রজাপতি। ও আর কোনো প্রতিউত্তর না করে তড়িঘড়ি করে কোলটা কেটে দিল। জানলার পর্দাগুলো আসা ঝিলমিলে আলো দুই হাত দিয়ে নিজের মুখখানা ঢাকল প্রতিভা। ঘরের চার দেওয়ালে তখন নাজিবের মায়াবী কণ্ঠে রেশ যেন ছড়িয়ে পড়ছে। লম্বা লম্বা চিকন সেই নরমতরম আঙ্গুলের আড়ালে লুকিয়ে রইল এক লাজুকরাঙা হবু বধূর প্রথম প্রেমের সমস্ত ব্যাকুলতা। বুড়িগঙ্গার ঘাটের একটা বড়সড় জটলা উৎসুক মানুষের ভিড় সামলাতে পুলিশ রীতিমতো হিমশিম খাচ্ছে। একটু আগে জেলেরা মাছ ধরার জালে তুলতে গিয়ে ভারী একটা চটের বস্তা আবিষ্কার করছে, যা থেকে তীব্র পচা দুর্গন্ধ আসছে। বস্তার মুখ খুলতে কোতোয়ালি থানার ওসি হাত পা ঠান্ডা হবার জোগাড়। ভেতরের দৃশ্য অতি ভয়াবহ। কোনো এক ঠান্ডা মাথার খুনি লাশটাকে টুকরো টুকরো করে মাথাটা উধাও, আর হাত পা এখন নিখুঁতভাবে আলাদা। ঠিক সেই সময় ডিবি পুলিশ এসে থামলো। গাড়ি থেকে এক একে সবাই নামলো। রাকিব গাড়ি থেকে নামতে তার মেটাল কেসটা শক্ত করে ধরল। প্রতিভা এগিয়ে গেল না লাশের দিকে। পরনে তার সাদা শার্টের উপর ডিবির হাতা কাটা জ্যাকেটটা চাপানো। চারপাশে চাপা গন্ধ আর বীভৎস দৃশ্য থেকে সাধারণ মানুষ যে কোনো সময় বমি আসার কথা। সেখানে প্রতিভার মুখাভাব পাথরের মতো শক্ত। সে মুখের মাস্কটা আর একটু টেনে তুলে হাঁটু মুড়ে বসলো। জিন্সের পকেট থেকে একটা ল্যাগেজ গ্লাভ বের করে ফু দিয়ে দু হাতে পরে নিল। তারপর ওসির দিকে তাকে শান্ত করে বলল, লাশ পাওয়ার পর থেকে কেউ টাচ করেনি তো ওসি সাহেব? না, সুরতহাল রিপোর্টের জন্য শুধু বস্তাটা আলগা করেছে, বাকিটা আপনাদের জন্য তোলা। প্রতিভা হাঁটু গেড়ে বসলো বস্তার সামনে। ঠিক তার পাশে হাঁটু গেড়ে বসলো রাকিব। রাকিব তার কিট বক্সগুলি একে একে স্টেরাইল সোয়াব জিপস এভিডেন্স বের করতে লাগলো। রাকিব খুব নিপুণ হাতে লাশের অংশগুলো দেখতে লাগলো। হত্যাকারী প্রফেশনাল অ্যাটর্নি জানতে প্রতিভা। জয়েন্টগুলো খুব ক্লিনভাবে কাট করা। বাকিটা কোনো সার্জিক্যাল বা ইলেকট্রনিক কাটার ব্যবহার করা হয়েছে। আমি নখের নিচে টিস্যু আর কাটার অংশ এপিথেলিয়াল সেল কালেক্ট করছি। ল্যাবে নিয়ে পিসিআর টেস্ট করাতে হবে। প্রতিভা আর কোনো কথা বলল না। তার চোখ জোড়া তখন লাশের কাটা অংশের উপর ফোকাস ক্যামেরার মতো ঘুরছে। গত 2 সপ্তাহ ধরে নিখোঁজ থাকা বিশিষ্ট ব্যবসায়ীর কেস আছে, কিন্তু মাথা ছাড়া এই লাশ যে তারই, তার আইনি প্রমাণ কি? এখন স্যাম্পল নিয়ে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করলে নিশ্চিত হওয়া যাবে, কিংবা অন্য কেউ হতে পারে। পাশ থেকে একজন অফিসার নাক চেপে ধরে বলল, লাশ একেবারে পচে গেল। প্রতিভা বলল, দেখে তো মনে হচ্ছে সপ্তাহখানেক আগেই করা হয়েছে। রাকিব বলল, যেভাবে করা হয়েছে তার মানে রাগ খুব ছিল, তাই কষ্ট দিয়ে মেরেছে। রাকিব মাথা নেড়ে সহমত করল। হঠাৎ প্রতিভার চোখ আটকে গেল একটা কাটা হাতের উপর। নদীর নোংরা জলে রক্তে মাখামাখি হয়ে থাকা হাতের অনামিকা আঙুলে একটা জিনিস বিকেলের রোদে
ঝিলিক হয়ে উঠল। প্রতিভা সামান্য ঝুঁকে হাতটা আরো কাছে এনে দিল। আঙুলে একটা রূপার আংটি, যার ঠিক মাঝখানে বসানো আছে এক টুকরো গাঢ় নীল রঙের নীলকান্তমণি। প্রতিভার চোখ দুটো জ্বলে উঠল। সে জোড়া হয়ে দাঁড়িয়ে গ্লাভস পরা হাত দুটো ঝেড়ে দেখল। রাকিব তখন সব স্টিক দিয়ে আলমোতে ব্যাগ ভরছিল। সে হুট করে দাঁড়িয়ে যাওয়া দেখে বলে, কি হলো প্রতিভা, কিছু পেলি? প্রতিভা নদীর ওপারে দিগন্তের দিকে তাকিয়ে নিশ্চিত গেল, রাকিব, তুই তোর ল্যাবে ডিএনএ টেস্টের ফর্মালিটি অবশ্যই করবি। এটা আইনি প্রক্রিয়ার জন্য লাগবে। তবে কাগজের রিপোর্টের আগে আমি তোকে 100% সংশয় না রেখে কনফার্ম বলছি, এই লাশটা নিখোঁজ হওয়া সেই ব্যবসায়ী, কি যেন নাম? রাকিব ঝটপট করে বলল। তারপর জিজ্ঞাসা কণ্ঠে বলল, এত আগে শিওর হয়ে কীভাবে বলছিস? হেডলেস বডি, আবার ফেসিয়াল আইডেন্টিফিকেশন নেই। প্রতিভা আলতো করে কাটা হাতের দিকে আঙুল নির্দেশ করে বলল, লোকটার খোঁজ পাওয়ার পর ডিবি ফাইলে যে ছবি জমা দেওয়া ছিল, তুই সেখানে ভালো করে খেয়াল করছিস? উনি ডান হাতে একটা নীল রঙের পাথরের আংটি পরতেন, নীলকান্তমণি। ওনার জ্যোতিষী নাকি ওনাকে বলেছিল এই পাথর ওনার ব্যবসায়ীকে পতন ঠেকাবে। পাথর ওনার পতন ঠেকাতে পারেনি, কিন্তু ওনার পরিচয় ঠিকই করিয়ে রাখলো। আর এই আংটির ভিতরে দিকে ওনার নামের আদ্যাক্ষর AH খোদাই করা আছে। আমি এইমাত্র দেখলাম। রাকিব এবার হাত বাড়িয়ে আংটিটি ভালো করে দেখলো। প্রশংসা করে, তোর অবজারভেশন পাওয়ার আসলে মারাত্মক। ল্যাবের ক্রোমোজোম ম্যাচিংয়ের আগে তুই কেসটা অর্ধেক সলভ করে ফেললি। প্রতিভা এবার হাতের গ্লাভস টেনে খুলে ডিসপোজাল ব্যাগে পড়তে পড়তে ওসিকে উদ্দেশ্য করে, লাস্ট মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। গোধূলির একটা ঠিক সোনার জল করে গলানো নয়, কেমন যেমন একটা স্লান মায়াবী তামাটে রং। ঢাকা শহরে বড় বড় দালান করে কার্নিশ ঘেঁষে সূর্যটা তখন অলস ভঙ্গিতে ডুবছে। শেষ বিকেলে সেই বিষণ্ণ আলো এসে লেগেছে শহরের ব্যস্ত পিচঢালে। দিন আর রাতের সেই সন্ধিক্ষণে রাস্তার একপাশে দাঁড়িয়েছে প্রতিভা। ডিউটি শেষ করে রিক্সার জন্য দাঁড়িয়ে তন্মধ্যে কোথা থেকে একটা ফ্রক পরা একরত্তি মেয়ে ছুটে এলো। বয়স পড়েছে 6 কি 7। তার বড় বড় দুটো চোখ এক আকাশ অবহেলা, এক চিলতে কৌতূহল। প্রতিভার সামনে দাঁড়িয়ে সে মলিন মুখে হাত দিয়ে বাড়ি বলল, আপা, ফুল নেবেন? মেয়েটা ছোট্ট হাতের মুঠোয় একগুচ্ছ তাজা কদম ফুল। কদমগুলো পাপড়িগুলো এখনো জলে ভিজে থাকা রোয়ার মতো। ইট পাথরের শহরে এমন সতেজ কদম ফুল সচরাচর দেখা যায় না। মেয়েটার মলিন মুখের দিকে তাকিয়ে প্রতিভার বুকের ভেতরটা কেমন যেন মায়া চারা দিয়ে উঠল। সেই সাথে ফুলগুলোর জন্য কেমন একটা অবুঝ লোভ হলো। সে ব্যাগ থেকে একটা নোট বের করে মেয়েটার হাতে গুঁজে দিল। দাম চুকানোর চেয়ে এই মায়ের দাম দেওয়াটা বেশ জরুরি। টাকাটা পেয়ে মেয়েটা আচমকা এসেছিল ঠিক তেমনই ভিড়ের মাঝে হারিয়ে এলো। প্রতিভা কদম ফুলগুলো নাকের কাছে নিল। বর্ষার মাটি, সেদো গন্ধ আর ফুলের উগ্র মাদকতার সুবাস একসঙ্গে তার মগজ দিয়ে ধাক্কা খেল। ঠিক সেই মুহূর্তে দালানের উপরে সূর্যটা টুপ করে হারিয়ে গেল। আলো ফুরিয়ে আসার আগে সাথে সাথে প্রতিভার চোখ দুটো কেমন স্থির, নিস্পৃহ হয়ে উঠল। রাতের আকাশে চাঁদটা আজ ঘন মেঘের আড়ালে লুকিয়েছে। আষাঢ়ের সেই অন্ধকারে CMH-এর সবুজ চত্বরটাকে এক পরম নির্জনতায় পড়ে রেখেছে। হাসপাতালের দীর্ঘ করিডোরগুলো দুপাশে জ্বলতে থাকা সাদা নিয়নের আলো, অলৌকিক নির্জনতা তখনও। 3 নম্বর ওটির বাইরে লাল আলো নিভে গেলে এইমাত্র দীর্ঘ 2 ঘন্টা পর বের হয়ে এলো নাজিব। কন্টিনজেন্টের এক তরুণ অফিসারের পায়ে হাড় গুঁড়ো হয়ে যাওয়া ছিল দুর্ঘটনা। সেই জটিল হাড়ের টুকরোগুলো নিখুঁতভাবে জোড়া দেওয়ার পর কঠিন যুদ্ধ। নাজিবের পরনে রক্ত আর জীবাণুনাশক গন্ধমাখা সবুজ ওটি গাউন। সে ওয়াশ বেসিনের সামনে এসে দাঁড়ালো। কনুই পর্যন্ত হাত দুটো সাবান দিয়ে ধুলো। চোখে মুখে কয়েকবার পানির ঝাপটা দিল। আয়নায় নিজের ক্লান্ত মুখটার দিকে এক পলক চেয়ে পরপর হাত ঘড়ি সময় দেখল। 10টা বাজতে 15 মিনিট বাকি। সবুজ গাউনটা খুলে জলপাই রঙের ওয়ার্কিং ইউনিফর্ম গায়ে চাপিয়ে সে যখন চেম্বারে ফিরল, তখন টেবিলের উপর রাখা ফোনটা একটানা চেপে চলেছে। স্ক্রিনে প্রভার নামটা দেখে নাজিবের ভুরু দুটো সামান্য কুঁচকায়। কলটা রিসিভ করতে উপাস থেকে প্রভার অস্থির কণ্ঠস্বর কেঁপে উঠল, ভাইয়া, প্রতিভা কি আপনার সাথে? নাজিব চেয়ারে বসতে বসতে বলল, না তো, এই তো মাত্র ওটি থেকে বেরোলাম। কেন হয়েছে? ভাইয়া, প্রতিবার এখন বাড়ি
ফেরেনি। ও নাকি মাকে ফোনে বলেছিল সন্ধ্যার আগে ফিরবে, কিন্তু ও এখনো ফেরেনি। মা ওর অফিসের ফ্রেন্ড রাকিবকে ফোন করেছিল। সে বলল প্রতিভা বিকেলে অফিস থেকে বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। ও অফিসে নেই, অথচ ওর ফোনটা বন্ধ। মুহূর্তের মধ্যে নাজিবের চোখের ক্লান্তিটুকু উপে গেল। চোখের মনে দুটো হয়ে উঠল ধারালো ছুরির মতো তীক্ষ্ণ। সাথে সাথে কপালে বসলো উদ্বিগ্নতার ছাপ। রাত তখন 12টা বেজে পার হয়েছে। ডিবি অফিসের অফিস আজ অন্য দিনের মতো নয়। সাধারণত এই সময় করিডোরগুলো নির্জন হয়ে থাকে, কিন্তু আজ প্রায় প্রতিটি রুমের কড়া আলো জ্বলছে। ডিবি অফিসের লেডিজ অফিসের প্রতিভা হঠাৎ করে হাওয়া হয়ে গেছে। এই নিয়ে চারপাশে কানাঘুষো। ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে একটা জরুরি বোর্ড গঠন করছে। কীভাবে কোন দিক থেকে তদন্ত শুরু করলে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ঘড়ি যখন 10:30, ঠিক তখনই ঝড়ের বেগে ডিবি অফিসার এসে হাজির হয়েছেন মেজর নাজিব সরফরাজ। এসে সে জানতে পারল রমনা, মতিঝিল, কোতোয়ালি, গুলশান, বাড্ডা থানা একযোগে দায়িত্ব দেওয়া পুরো শহরের সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে। দীর্ঘ 3 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর অবশেষে বারিধারা এলাকা থেকে একটি ফুটেজ থেকে পৌঁছায় হেডকোয়ার্টার। একজন দক্ষ লেডিজ অফিসার হঠাৎ করে এই শহরে কর্পূরের মতো উপরে যাবে, এটা ডিবির পুরো ডিপার্টমেন্টের জন্য বড় একটা ধাক্কা। পর্দার দিকে তাকিয়ে নাজিবের চোয়াল শক্ত হয়ে গেল। কপালে চিন্তার ভাঁজগুলো এত গভীর যে মনে হচ্ছে সেখানে একটা স্থায়ী ক্ষত তৈরি হয়েছে। তার জলপাই রাঙা ইউনিফর্মের হাতাটা কনুই পর্যন্ত গোটানো, চুলে হালকা এলোমেলো ভাব, চোখে সেই চিরচেনা তীক্ষ্ণ গাম্ভীর্য কাঠিন্য ছাপ। এখন সেখানে তীব্র ব্যাকুলতা ছটফট করছে। রাকিব প্রজেক্টরের রিমোটটা চেপে ফুটেজটা পজ করলো। মনিটরের পর্দায় দেখা গেল বারিধারার নং রাস্তার দাঁড়িয়ে আছে প্রতিভা। একটা ছোট ফ্রক পরা মেয়ে তার দিকে এগিয়ে একগুচ্ছ কদম ফুল দিল। প্রতিভা ফুলগুলো হাতে নিল। তার কিছু পরে দেখা গেল প্রতিভা দিব্যি নিজের পায়ে হেঁটে সামনের দিকে এগোচ্ছে। কোন রিক্সা বা গাড়ির দিকে তার ভ্রুক্ষেপ নেই। এর ঠিক 3 মিনিট পরে অন্য একটা অ্যাঙ্গেলে ফুটেজ এবার পর্দায় ভেসে এলো। একটা কালো রঙের পালসার বাইক এসে থামলো প্রতিভার পাশে। আর সবাইকে চমকে দিয়ে প্রতিভা কোনোরকম জোর জুলুম ছাড়া অন্তত স্বাভাবিক ভঙ্গিতে বাইকের পেছনে বসলো। বাইকে হেলমেট পরা, চেনার উপায় নেই। বাইকটা মুহূর্তের মধ্যে অন্ধকারের বুকে মিলিয়ে গেল। রুমে উপস্থিত মোশাররফ সাহেব চেয়ারে পিঠ ঠেকিয়ে একটা বাঁকা হাসলেন। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে একটু চড়া গলা বললেন, আরে ঘটনা তো পানির মতো পরিষ্কার। মেয়েটা যেখানে নিজেই গিয়ে বাইকের পিছনে বসলো সেখানে কিডন্যাপের তত্ত্ব আশা করতে থাকে। বাইক তো দিব্যি সুস্থ আছে, কিডন্যাপ করলে মানুষ এভাবে লক্ষ্মী মেয়ের মতো চড়ে বসে থাকবে? জ্ঞান থাকবে কেন? কেস এ তো এমনও হতে পারে মেয়েটা তার কোনো বয়ফ্রেন্ডের সাথে নিজের ইচ্ছায় হাওয়া হয়ে গেছে। নাজিবের ভেতরে শান্ত সমুদ্রটা এক লম্বায় রূপ নিল প্রলয়ঙ্করী। হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে এলো আপনা আপনি। মোশাররফ সাহেবকে থামালেন না। পাশে বসে আরেক অফিসারের দিকে তাকিয়ে টিপ্নি কাটার মতো বললেন, আরে আজকে তো ফেসবুকে দেখলাম রিলেশনশিপ স্ট্যাটাস ঝুলিয়ে এনগেজ। শুনলাম নাকি সামনে তার বিয়ে। দেখ ভাই, হয়তো বিয়ে করবে না বলে বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। মেয়ে মানুষ আষাঢ়ের মোমের মতো, এই রোদ এই বৃষ্টি। বলে দাঁত কেলে হাসলো। তবে সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। নাজিব সহজে নিজের নিয়ন্ত্রণ এভাবে হারায় না, তবে আজ এই মুহূর্তে হারালো। এই মুহূর্তে তার মগজে যেন আগুন জ্বলে উঠল। সে ঝটিতে উঠে মোশাররফ সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। এক ঝটকায় মোশাররফ সাহেবের শার্টের কলার 2 হাতের মুঠোয় চেপে ধরল নাজিব। হ্যাঁচকা টানে লোকটা চেয়ার থেকে উঠানো করে একদম দেওয়ালের সাথে চেপে ধরল। নাজিবের চোখ দুটো তখন রাগে কাঁপছে। সে দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর ধারালো গলায় গর্জে উঠল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার। আর একটা বাজে কথা যদি আপনার এই নোংরা মুখ থেকে বেরিয়েছে, আমি এখনই আপনার মুখের পুরো নকশা বদলে দেবো। একটা মেয়ে নিখোঁজ হয়ে আপনাদের এই কুৎসিত মগজে আগে মেয়েটার চরিত্রের দোষ কেন আসছে? একটা মেয়ে বিপদে পড়েছে, পড়তেই পারে, আপনাদের মাথায় ঢোকে না? মোশাররফ সাহেবের মুখের চর্বিযুক্ত চামড়া ভয়ে ঝুলে আছে। সে আমতা আমতা করে হাত উঁচিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আরে আরে আপনি কী করছেন? উনি যথেষ্ট বুদ্ধিমান আর সাহসী মনে ঝানু মেয়ে একটা। ওনার মতো মানে জেনে শুনে বিপদে পড়বে এই অবস্থা? বাইক তো দিব্যি সুস্থ লাগছিল, তাই বলছিলাম। নাজিব কলার ধরে আরেকটা ঝাঁকুনি দিতে রাকিব
দ্রুত গতিতে এসে নাজিবের কাঁধে হাত রাখলো, চোখের ইশারায় থামতে মিনতি করলো। তারপর মিনতি ভরা চোখে নিচু করে বলল, ভাইয়া মাথাটা একটু ঠান্ডা রাখুন প্লিজ। তারপর মোশারফের দিকে তাকিয়ে চরম বিরক্তি ঝাড়লেন রাকিব। এই যে মিস্টার মোশারফ সাহেব, কোন বুদ্ধিতে আপনি ডিবিএমতে চাকরি পেয়েছেন সেটা আপনার মাথায় ধরে না? ডিবির লোক হয়ে আপনি সস্তা পাড়ার মোড়ে চায়ের দোকানের মতো গল্প পাচ্ছেন। মুখ বন্ধ রাখুন। নাজিব এক ঝটকায় মোশাররফ সাহেবের কলারটা ছেড়ে দিয়ে দুহাত এমনভাবে ঝেড়ে ফেলল যেন কোনো নোংরা আবর্জনা স্পর্শ করছেন। মোশাররফ সাহেবের খুব এগোতে লাগলো। সহকর্মীর সামনে এমন অপমান সহ্য করতে পারলেন না। সে শার্টের গলাটা ঠিক করে এসিডি সাহেবের দিকে তাকিয়ে নালিশের শুনলেন, স্যার উনি মেজর হন আর যাই হন, আমাদের ডিবির হেডকোয়ার্টারে দাঁড়িয়ে থেকে একজন অন ডিউটি অফিসারকে কলার চেপে ধরেন কোন সাহসে? এখানে ওনার কোনো এখতিয়ার নেই। আপনি সব চোখের সামনে দেখে এখনও চুপ আছেন? এর কোনো একটা অফিসিয়াল বিহিত হওয়া দরকার। এসিডি সাহেব এতক্ষণ গম্ভীর হয়ে দেখছিলেন। এবার তিনি টেবিল চাপড়ে কড়া ধমকে মোশাররফকে ধমক দিয়ে বললেন, শাট আপ মোশাররফ, নিজের লিমিট ক্রস করবেন না। নিজের কাজের দিকে ফোকাস করুন, ফালতু গসিপ করার জায়গা এটা না। মোশাররফ সাহেব অপমানিত হয়ে মুখটা কাঁচুমাচু করে চুপ বেনে গেলেন। এরপর এসিডি সাহেব নাজিবের দিকে তাকালেন। তিনি অলরেডি বাতাস মারফত জেনেছে যে এই তরুণ মেজরের সাথে প্রতিবার একটা পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নাজিবের মুখোমুখি হলেন। শান্ত কণ্ঠে বললেন, মিস্টার মেজর, আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি, কিন্তু এটা আমাদের অফিসিয়াল কেস। সাজিদ একজন আস্ত সাইকোপ্যাথ। সে প্রতিভাকে টার্গেট করছে। তাকে সই সামলা উদ্ধার করা এখন আমাদের প্রেস্টিজ ইস্যু, আমাদের দায়িত্ব। আপনি ডিফেন্সের মানুষ, আপনি ভালো করে জানেন ইমোশন দিয়ে অপারেশন চলে না। সো আপনি প্লিজ এখন আসতে পারেন। প্রতিবার কোনো খোঁজ পেলে আমরা আপনাকে অবশ্যই ইনফর্ম করব। নাজিব এসিটি সাহেবের চোখে সোজা তাকিয়ে কণ্ঠে একছত্র অধিকার বলবে, আপনাদের কেস আপনারা হ্যান্ডেল করবেন, ওতে আমার কোনো আপত্তি নেই। তবে আপনারা এই টেবিল ওয়ার্কের উপর ভরসা করে আমি ঘরে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। প্রতিভাকে উদ্ধার করার দায়িত্ব যেমন আপনাদের ডিপার্টমেন্টে, ঠিক তেমনই ওর সুরক্ষার শেষ সীমা পর্যন্ত যাওয়ার অধিকার আমার আছে। বিকজ শি ইজ মাই উমেন। আমি ওকে পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলেও খুঁজে বের করব। বলে নাজিব টেবিল দিকে ঘুরে রাকিবকে বলল, মিস্টার রাকিব, ফুটেজগুলো আবার দেখে একবার প্রথম থেকে প্লে করুন। রাকিব দ্রুত রিমোট টিপে ফুটেজটা রিওয়াইন্ড করলো। নাজিব মনিটরে একদম কাছে এগিয়ে গেল। থুতনিতে হাত টেকে খুব সরু হয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিবার প্রতিটি মুভমেন্ট দেখলো। কয়েকবার দেখার পর নাজিব সোজা হয়ে দাঁড়িয়ে বলল, একটা জিনিস লক্ষণীয় রাকিব, প্রতিবার ফুল হাতে নেওয়ার আগে অবস্থার পরের ফুলগুলো হাতে নিয়ে হাঁটার সময় খেয়াল করেছেন? যেভাবে পা ফেলছে, যেভাবে তাকাচ্ছে, কেমন যেন রোবটের মতো লাগছে। স্বাভাবিক মানুষ হাঁটা চলা এমন হতে পারে না। রাকিব জুম করে প্রতিবার অভিব্যক্তিতে দেখলো। তার চোখ দুটো চমকে উঠল। সে মাথা নাড়ল, রাইট, একদম ঠিক কথা। নাজিব শক্ত বলল, আই এম শিওর ফুলের মধ্যে কোনো ফুলের ঘ্রাণ নেওয়ার সময় এমনটা হয়েছে। রাকিব সাথে সাথে টেবিল চাপড়ে বলল, ইয়েস, ঠিক ধরেছেন। এই কেমিক্যাল যদি নিঃশ্বাসের সাথে শরীরে ঢুকে, মানুষ নিজের অজান্তে অন্যের হুকুম তামিল করতে শুরু করে। তার নিজস্ব চিন্তার ক্ষমতা লোপ পায়, অথচ বাইরে থেকে দেখে দিব্যি সুস্থ আর সচেতন দেখায়। প্রতিভাকে ঠিক এই উপায়ে সম্মোহিত করে নিয়ে যাওয়া হচ্ছে। রাকিব এবার মোশাররফ সাহেবকে শুনিয়ে বলেন, যারা সস্তা সিনেমা আর প্রেম বিরতির গল্প খুঁজছিল, তাদের মগজে এই সায়েন্টিফিক থিওরি ঢুকবে না। মোশাররফ সাহেব মাথাটা লজ্জায় একেবারে নুইয়ে পড়েন। নাজিব আর সময় নষ্ট করলেন না। সে সরাসরি রাকিবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, প্রতিভার ফোনের লোকেশন লাস্ট কোথায় ছিল সেটা জানতে হবে। তারপর আশেপাশে আমাদের এখনই অভিযান চালাতে হবে। আর ওই বাইকের পেছনে যে নাম্বারটা, ওটা শতভাগ ভুয়ো। কারণ গত পরশু রাতে প্রতিভার ওপর ঠিক এই ধরনের কিছু একটা অ্যাপ্লাই করতে চেয়েছিল। এই বাঘটা ওর খুব কাছ থেকে গিয়েছিল। ভাগ্য সেদিন হয়নি। আমি বাইকের নাম্বারটা নিয়ে বাইকের সন্ধান করে জানতে পারছিলাম, তবে খোঁজ নিয়ে দেখি ভুয়ো নম্বর প্লেট ওটা। এক পল দীর্ঘশ্বাস চেপে ধরো। এটা বলার অপেক্ষায় রাখে না যে নিখুঁত ঠান্ডা মাথায় কাজটা অন্য কারো নয়। এটা সাইকো কিলার সাজিদ আহসানের। দিস ইজ নো লঙ্গার জাস্ট এ কেস ফর ইউ,
ফর মি দিস ইজ মাই পার্সোনাল। একটা সাইকোর কাছে প্রতিবার সেফটি নিয়ে সংশয় আছে, তবু আমি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা। ইন দ্য হ্যান্ড অল ইউ ক্যান ডু ইজ রিয়েল অন মাই অলমাইট। তিনি আমাদের পথ দেখাবেন আর প্রতিভাকে রক্ষা করবেন। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আমরাকেও খুঁজে বের করব। করিডোরের নিস্তব্ধতা ভেঙে মাহিন আর বাবুমার অস্থির পদচারণ এক প্রকার চাপ ও উত্তেজনা। নাজিব করিডোরে পা রাখতে মাহিন যেন প্রাণ ফিরে এলো। তার কণ্ঠস্বর উদ্বেগে। কি হলো নাজিব, প্রতিবার কোনো খোঁজ পেলে? ভেতরে ওর স্যারেরা কি বলল? এইটুকু যেন নাজিবের চেহারার দিকে তাকানো যাচ্ছে না। সর্বদা পরিপাটি থাকা মানুষটার চুলগুলো আজ এক মুহূর্তে অগোছালো ঘাসবনে পরিণত হয়েছে। চোখের নিচে জমা হয়েছে গাঢ় অমাবস্যার ছায়া। তবু বুকের ভিতরে এক রাত আশার প্রলেপ নিয়ে বাকিদের আশ্বস্ত করতে বলল সে, না, এখন সরাসরি কিছু জানার হয়নি। তোমরা বরং এখন বাড়ি যাও। তোমরা শুধু দোয়া করো, আল্লাহর সহায়তায় খুব দ্রুত আমরা প্রতিভার কাছে পৌঁছে যাব। ও ফিরে আসবে ইনশাআল্লাহ সেফলি। কথাগুলো বলে নাজিব আর দেরি করল না। তার দীর্ঘ ছায়াটা করিডোরের শেষ প্রান্তে মিলিয়ে গেল মুহূর্তে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দে নৈশব্দ ভেঙে রাত্রি একটার ঘর পেরোল। ডাইনিং টেবিলে মৃদু আলো নিচে রেহনুমা একা বসে আছেন। দু হাত কপালে চেপে ধরে তিনি মাঝে মাঝে ঝিমোচ্ছেন, আবার ধরপড় করে জেগে উঠছেন। এবারে মাথা তুলে টেবিলে থাকা খাবারের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। মাঝরাত পার হয়ে গেল, অথচ ছেলে এখনো বাড়ি ফেরেনি। তার আজ রাতে আদৌ ফিরবে বলে মনে হয় না। এই রাত বিরেতে খাওয়া দাওয়া বলে উন্মাদের মতো হয়ে অন্য হয়ে সে কোথায় খুঁজছে কে খুঁজছে তা একমাত্র জানে। এই এই জন্য ঠিক এই জন্য তিনি আরও ওই মেয়েকে নিজের ঘরে বউ করতে চান না। রেহনুমের শখ ছিল ছেলের জন্য তার 10টা সাধারণ সুন্দর শান্ত লাল টুকটুকে একটা লক্ষ্মীর মতো বউ আনবে। এবার সুন্দরী তা নিয়ে বিতর্ক নেই, কিন্তু কি না পুলিশের চাকরি করে তা আবার সে সে পুলিশ নেই, ডিবি পুলিশ। এবার বোঝোটা বিয়ের সামনে বাজারে গিয়ে মেয়ে পড়লো কোন ঘোর বিপদে। আর এদিকে তার সোনার টুকরো ছেলেটা দিন দুনিয়া ভুলে পাগলের মতো খুঁজতে ফিরছে। ভেতরে ভেতরে মেয়েটার জন্য যে এতটুকু খারাপ লেগেছে তা নয়। মানুষ হিসেবে রেহনুমা কঠিন হলো পিশাচ নয়। তার বারবার মনে হচ্ছে এই ছাতার চাকরি না করলে কি আর এই বিপদ আসতো। এখন মেয়েকে খুঁজতে গিয়ে তার ছেলে না হয় কোনো বিপদে পড়ে। চিন্তায় চেনে রেহনুমের মাথার রগ ছিঁড়ে যাওয়ার দশা। সবচেয়ে বড় কথা হতো এই দুর্যোগের খবর আসার ঠিক আগের কয়েক মুহূর্তে দুঃসংবাদ এসেছে। জয়নাবার হাত পুড়ে গেছে। বৃদ্ধা মানুষ ঘুমানোর আগে মশার কয়েল জ্বালিয়ে জানলার কাঠের ফ্রেমের উপর রেখেছিল। ফ্যানের বাতাসে জানলার পর্দা উড়ে গিয়ে প্রথমে ধরে, তারপর পর্দা থেকে কাপড়ের আঁচলে। কখন আগুন টের পায়নি। অসুস্থ জয়নাবরা জানলার ধারে শুয়েছিল, সবে তার চোখের পাতাটা লেগে এসেছিল। হাতখানা অসহায়, ওদিকে হাত বাড়িয়ে আগুনের প্রথম উত্তাপটা হাতে এসে লাগে। বৃদ্ধা টের পেতে চিৎকার দিয়ে ওঠে। বাড়ির পুরো ধাঁচের মূল উঠোন পেরিয়ে জয়নাবারের ঘর, ফলে ছেলের বউদের কারণে সেই আর্তনাদ পৌঁছতে বেশ খানিকটা সময় লেগেছিল। ওদিকে অসুস্থ শরীর আর আগুনের আতঙ্ক বৃদ্ধার দিশেহারা হয়ে পড়ছিল। ভাগ্য ভালো ছিল ছোট ছেলেটা তখন চায়ের দোকান থেকে আড্ডা মেরে বাড়ি ফিরছিল। মায়ের চিৎকার আর টিনের চালে ফাঁক গড়ে গেলে কালো ধোয়া দেখে চিৎকার পারতে পারতে দৌড়ে যায়। হাঁক ডাকে বাকিরা ছুটে এসে বুড়িকে উদ্ধার করে। তবে ততক্ষণে একটা হাতের রণযন্ত্র বেশ ভালো মতো পুড়ে গেছে। বাড়িতে যেন একের পর এক অমঙ্গলের ছায়া। রেহনুমার বুকের ভেতরটা পাথরের মতো ভারী এলো। এর মধ্যে রাবেয়া আজ 2 দিন হলো বাড়িতে নেই। তার স্কুলটা এখান থেকে ঢের দূরে, গাজীপুরে। এ যাবৎ ভোরবেলা হতো আর রাত হলে ফিরলেও এই বাড়িতে থাকতো। এখন অবশ্য সাপ জানিয়েছে রোজ রোজ এতখানি যাতায়াতের ধকল সয়ে নিতে পারে না। অনাথ স্কুলে যখন থাকার ব্যবস্থা আছে সে সেখানে থাকবে। রেহনুমা অবশ্য মনে মনে জানে এটা সুন্দর একটা অজুহাত। আসলে রাবেয়া এই বাড়ি বড় ফাঁপড় ঠেকছিল। চারদিকে এই গুমোট পরিবেশ দমবন্ধ হয়ে আসছিল। একটু নিঃশ্বাস ফেলার জন্য সে এই বাড়ি ছেড়েছে। রেহনুমা বাধা দেয়নি, নাজিবও কিছু বলেনি। রাবেয়া ওখানকার শান্ত পরিবেশে থাকলে তবুও তার মনটা একটু ভালো থাকবে এই আশায়। থানা পুলিশ কেসের কথাটা খুব একটা বেশি ছড়ায়নি। অবশ্য আত্মীয় স্বজন আর আশেপাশে পাড়াপড়শি জানে কেবল। এক ঘুম থেকে উঠে বাতাসে এসে বসলো রেহনুমার সামনাসামনি। চোখ ডলতে হাই তুলে বলল, নাজিব আব্বা ফিরছে ভাবি?
রেহনুমা ডানে বয়ে মাথা নাড়ল, কোনো কথা বলল না। বাতাসে মুখে চট করে চিন্তার একটা রেখা ফুটল। আপনি অত চিন্তা করি না ভাবি, নাজি বাবার ঠিক হবু মোমো খুঁজে বের করবে। ওই যে বায়োস্কোপ সিনেমা দেখেন না, যেরকম হলে নায়ক না। রেহনুমা চরম বিরক্তি মাঝপথে থামল। তুই যা তো বাতাসে, এখান থেকে যা, গিয়ে নিজের মরণ ঘুম ঘুমা। তাও কানের কাছে এত মাঝরাতে আজে বাজে পেঁচাল পারিস না, এমনিতে মন মেজাজ ভালো নেই। বাতাসে একটু দমে গেল, পরক্ষণে গলা নামিয়ে আস্তে করে শুধল, আপনি মায়ের কি খবর ভাবি? হাতখানা কি মেলা পড়ছে? মায়ের কথা মনে মরতে রেণুমার চোখ দুটো ছলছল। মায়ের এই বিপদের কথা শুনে স্বামী একবার কেবল নামস্তে ফোন নিয়ে খোঁজ খেয়েছে, অথচ ও মেয়ের খোঁজ হওয়ার পর থেকে ফোনের পর ফোন সে এখানে সেখানে করছে, আবার দৌড়ঝাঁপ কম করেনি। আর তার নিজের গর্ভজাত ছেলে, সেও তো নানু কেমন আছে একবারের জন্য ফোন করতে চাইল না। সব দরের জন্য ওই মেয়ের জন্য তোলা। রেহনুমা একটা চাপা দীর্ঘশ্বাস গোপন করে বললেন, আছে তো কোনো রকম, ডাক্তার দেখিয়ে আনেছে, ব্যান্ডেজ করে দিয়েছে, ওষুধপত্র প্রতিদিন ড্রেসিং করতে হবে, আর 3 দিন পর আবার হাসপাতালে নিয়ে যেতে বলছে। রেহনুমা মলিন মেঘ দেখে বাতাসে আচমকা মায়া হলো। সে গালে হাত দিয়ে ঠেকে একটু আবেগতাড়িত হয়ে শান্ত স্বরে বলল, আপনি মনটা উচ্চাটন করিলেন না ভাবি, আপনার মায়ের কিচ্ছু হবে না, আল্লাহ বাঁচায় রাখবে। শাড়ির আঁচল তুলে চোখের কোণটা মুছে দিলেন রেহনুমা, ভারী গলায় বললেন, দোয়া করিস। বাতাসে রেহনুমাকে একটু আশ্বস্ত করে বুক ভরা সাহস নিয়ে গিয়ে নিজের অজান্তে বুক ফুঁসে বলল, দোয়া তো করবো ভাবি 100 বার। আর আপনার মায়ের হইল গো কই মাছ, কিচ্ছু হইব না ওনার। এই বাতাসের কথা মিলা দেখেন, দুইবার যে ফাড়ায় কাটলো হের উপর। আপনি দেখেন ভাবি, হেইতা আফিসার নাতি বিয়ে শাদী না খাইয়ে কোনো মতে কবরে যাইতে পারবে না। বাতাসের শেষ কথাটা বিজ্ঞের মতো দুপাশে মাথা নেড়ে বলল। এদিকে রেহনুমার মুখের সমস্ত পেশি এক লম্বা শক্ত হয়ে গেল। তিনি চোখ দুটো বড় বড় করে কষিয়ে একটা রামধমক দিলেন, বেয়াদব ফাজিল কোথাকার, একজন অসুস্থ বুড়ি মানুষকে তুই এভাবে মস্করা করছিস? তোর সাহস এত বড়? চোখের সামনে থেকে সর, দূর হ বলছি আমার। বাতাসে শুকনো একটা ঢোক গেল। বেগতিক দেখে সে আর এক মুহূর্ত দাঁড়াল না। বিড়বিড় করতে করতে চোরের মতো পায়ে পায়ে ঘর থেকে কেটে পড়ল। চোখের ঘন পল্লব ধীরে ধীরে মেলা চেষ্টা করলো প্রতিভা। প্রথমটায় মনে হলো চোখের পাতাটা তো শীষের মতো ভারী হয়েছে। কোনো মতে চোখ মেলাতে সামনে ভেসে উঠল এক সফেদ রঙের পর্দা। মাথাটা ডানে বয়ে ঘোরাতে দেখলো পুরো ঘরটা একই রকম পর্দায় মোড়ানো। প্রতিভা ঠোঁট চেপে ধরে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। মাথাটা কেমন ঝিমঝিম করছে। শরীরটা নাড়াতে গিয়ে প্রথম টের পেলো তার হাত দুটো পেছনে শক্ত করে বাঁধা। একটা রিভলভিং চেয়ারের সাথে বেশ কায়দা করে আটকে রাখা হয়েছে। দেওয়াল ঘড়ি কোনো খোঁজ নেই, কিন্তু কোথাও কোনো ঘড়ি নেই। সময় এখন অতুলে গেছে বোঝার উপায় নেই। স্মৃতির সূত্রটা ধরে সে টান দেওয়ার চেষ্টা করলো। গতকাল বিকেলে কদম ফুলের পরিবর্তে সব কিছু ধোঁয়াশা। হঠাৎ ঘরের ভেতর উটকো গন্ধটা নাকে এলো। গন্ধটা দামি সিগারেটের কড়া গন্ধ। প্রতিভা পা দিয়ে মেঝের এতে চাপ দিয়ে চেয়ারটা উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করলো। চেয়ার যখন ঘুরে গেল, প্রতিভার মুখের সমস্ত পেশি এক লহমায় কঠিন হয়ে গেল। কুয়াশা কেটে গিয়ে চারপাশটা স্বচ্ছ জলের মতো পরিষ্কার। সামনের সোফাটা পায়ের ওপর পা তুলে বসেছে সাজিদ। পরম নিশ্চিত ভঙ্গিতে একের পর এক সিগারেট ফুঁকাচ্ছে। আশেপাশে আসছে তার ছাই আর পোড়া ফিল্টারের উপর উপচে পড়ছে। দেখেই বোঝা যাচ্ছে এই ছাই আগের জমানো নয়। লোকটা ঘন্টার পর ঘন্টা একটানা ধোঁয়া গিলেই চলছে। প্রতিভা সাজিদের দিকে তাকানোর আগে অবচেতনে নিজের শরীরে নজর বুলিয়ে নেয়। না, শরীরে পোশাক আশাক সব ঠিকঠাক আছে, কোথাও কোনো জোর-জুলুমের দাগ নেই। সবকিছু পরিপাটি দেখে মনের ভেতরে একটা চাপা স্বস্তির নিঃশ্বাস পেল। প্রতিভা কোনো কথা বলল না, নিস্তব্ধতা দিয়ে প্রতিপক্ষকে মেপে নিল। সাজের হাতে আধপোড়া সিগারেটটা অন্তত ধীর স্থির ভঙ্গিতে অ্যাশট্রেতে চেপে ধরে নিভিয়ে দিল। তারপর সোফা ছেড়ে উঠে বসে প্রতিভার ঠিক সামনাসামনি একটা চেয়ারে এক পা বাড়িয়ে প্রতিভার চেয়ারটা টেনে নিজের আরও কিছুটা কাছে এগিয়ে দিল। সাজিদের পরনের সাদা শার্টের উপর 3টে বোতাম খোলা। বুকের উপর স্পষ্ট দেখা যাচ্ছে লোমশ জঙ্গল, আর মাঝখানে একটা রূপোর শিকলওয়ালা চেন ঝুলছে। সেই চেনে তর্জনীতে পেঁচাতে ফিসফিস বলল, চোর পুলিশ খেলবে প্রতিভা?
প্রতিবার চোখে মুখে ভয়ের লেশমাত্র নেই। সে বড্ড ঠান্ডা পাথরের মতো প্রতিজ্ঞান। ঘরের ভেতর সিগারেটের ধোঁয়া তখন ভুর ভুর, উটকো গন্ধ বুকটা গুলিয়ে এলো। সে খুব খুব করে কেসে উঠল। সাজিদ তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে একটা লেমন এয়ার ফ্রেশনার বের করে ঘরের বাতাস কয়েকবার স্প্রে করলো। লেবুর কৃত্রিম সুবাসে সিগারেটের গন্ধটা ঢাকা পড়ে গেল। ফ্রেশনারটা ক্যানটা হাতের মুঠে চেপে ধরে সাজিদ আপন মনে বলল, আমাদের প্রথম মোলাকাতের মতো মনে পড়ে প্রতিভা? লেবুর কথা, লেবুর ঘ্রাণ আমার বড্ড প্রিয়। কি অদ্ভুত কপাল মাইরি আমার। শেষমেশ সেই প্রিয় লেবুর রসেই মন গলে জল হলো। তোমার চোখের কোণে জমা এই লেবুর রসে জ্বলে আমি কুপোকাত হয়ে গেলাম। হা হা। এবার কোমর চেপে অন্য হাত কপালে ঠেকে সাজি শব্দ করে হেসে ফেলল। তার কাঁপিয়ে গা দুলিয়ে হু হু করে হাসতে লাগলো। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক ধরনের উন্মাদনা, হাহাকার। সাজিদের হাসি দেখে প্রতিভার শরীর রাগে রিরি করে উঠল। নিজেকে শান্ত করে স্বাভাবিক রাখতে সে মুখটা বাঁ দিকে ঘুরিয়ে নিল। সাজিদ হাসতে হাসতে হাত বাড়িয়ে প্রতিভার থুতনিটা শক্ত করে ধরে নিজের দিকে ফেরালো। প্রতিভা ফোঁস করে ওঠা সাপের মতো আগুন চোখে তাকালো তার দিকে, যেন চোখের চাহনি দিয়ে পুড়িয়ে খাক করে দেবে। সাজিদ তার চাহনি অগ্রাহ্য করে বলল, প্রথম দিন যখন আমার স্কুলে এলে তখন কেঁদে কেঁদে বলেছিলে না চাকরিটা তোমার ভীষণ বেজন, মনে পড়ে? সাজিদ এবার চেয়ারে গা এলে দিল। ঘাটটা পেছনে হেলে দিয়ে ঘরের সিলিংয়ের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভারী গেলে বলল, একটা গল্প শুনবো প্রতিভা? একটা মানুষের জীবনে একটা সামান্য চাকরি যে কতটা উলটপালট নিতে পারে তার গল্প। অবশ্য আজ আমি যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। তোমার হাতে আর কোনো বিকল্প নেই। প্রতিভা এতক্ষণ মুখ খুলল, ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি ফুটে বলল, পিপিলিকের ফাঁকা খোঁজায় মরিবারের তরে। কথাটি নিশ্চয় শুনছেন, কিংবা কোনো বই পুস্তকে পড়ছেন সাজিদ সাহেব? সাজিদ সিলিং ফ্যান থেকে দৃষ্টি নামিয়ে প্রতিভার দিকে তাকালো। পিপিলিকার পাখা বোঝায় মরিবার তরে আর পুরুষ মানুষ ধ্বংস হয় নারী জাতির মায়ে পড়ে বলেই সে তো তার বৃদ্ধা আঙ্গুল ঠোঁটের কাছে টেনে থুতনি নামলো। তার চোখের দুটোতে এক পলকের জন্য একরাশ বিষয় তার ঘৃণার চকমক করে উঠল। আবারও নিজের জীবনে তার চাক্ষুষ প্রমাণ পেয়ে গেলাম। হা হা। হাসিতে আমি সাজিদের মুখোপায় এক মুহূর্ত অন্ধকার হয়ে গেল ঘন অমাবস্যায়। আমার বাবা ছিলেন মিলিটারি কোরের একজন ছোট টেকনিশিয়ান। তোমাকে বলেছিলাম না আমাকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল? সেই স্বপ্নটা শেষ পর্যন্ত তার জীবনে একটা ভয়াবহ দুঃস্বপ্ন রয়ে গেল। জীবন তাকে কোথা থেকে কোথায় ছুঁড়ে ফেলে দিল তুমি ধারণা করতে পারবে না। বাবা ছিলেন বড্ড সৎ একজন মানুষ, বড্ড নরম স্বভাবের। আর ওই দুনিয়ায় নিয়ম হলো মানুষের নরমের উপর সবাই পেয়ে বসে। শেষমেশ সেটাই হলো। জানের কাল হয়ে দাঁড়ালো। জানো প্রতিভা, এই পৃথিবীর সবচেয়ে সস্তা আর অখোজা জিনিসটার নাম হলো সততা। বাবা এই সস্তা জিনিসটা আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন বলে তার জীবনের সবচেয়ে বড় মূল্যটা চুকাতে হয়েছিল। সাদের গলার স্বরটা এই প্রথম একটু কাঁপল বোধহয়। না চাইতেও প্রতিভা এই মুহূর্তে তার একমাত্র সত্তা হলো। সাজিদ বলল, মেডিকেল করে ওষুধ বা দামি চিকিৎসার সরঞ্জাম কেনাকাটার স্টোররুমে একটা বড় রকমের অন্ধকার খেলা চলছে। উপরের মহলে এক অসাধু বড় অফিসার ছিলেন এই খেলার মূল পরিচালক। বাবা ফাইলে সই করতে রাজি হননি। তিনি বোকার মতো ভেবেছিলেন সততা বুঝি একটা নিজস্ব শক্তি আছে। তিনি জানতেনই না এদেশের প্রতিটি অফিসার সরকারি অফিসে ভুয়ো বিল ভাউচার মানে টাকা তুলে উপরওয়ালা পকেটে দেয়, 3 গুণ দাম বাড়িয়ে বিল করা হয়। অথচ জিনিস কেনা হয় তার 1 ভাগের টাকায়, বাকি টাকা বাটোয়ার হয়ে যায়। দুর্নীতির এই সিস্টেম রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। এই নরকের মাঝে হাতে গোনা কজন ভালো মানুষ থাকতে চান। তারা অন্যদের কাজের হিসাব খোঁড়া হন, নয়তো সৎ থেকে বিপদে পড়েন, যা থেকে বের হন পথ থাকে না। সাজিদ একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, বাবা ভুয়ো বিলে সই তো করলেন না, উল্টে রিপোর্টের উপর বড় স্যারের কাছে হস্তান্তর করতে গেলেন। ব্যাস, ওই বড় অফিসার রোশানের পড়ে গেলেন তিনি। এরপর একদিন সূক্ষ্মভাবে বাবাকে একটা কেসে ফাঁসানো হলো। ল্যাব রিপোর্টে ভুল করে তকমা দিয়ে বলা হলো সেই ভুলের কারণে এক অফিসারের স্ত্রীর মৃত্যু হয়েছে। এই অভিযোগ বাবাকে চাকরি থেকে বরখাস্ত করে সোজা জেলে পাঠানো। সাজিদের চোখের মনি দুটো তখন সুদূর অতীতে হারিয়ে গেছে। জেল থেকে বাবাকে বের করার জন্য চাচার সাথে আমি তখন ছোট ছোট পায়ে
কোর্টের বারান্দায় ছুটে বেড়েছি। সেখানে গিয়ে দেখলাম আরও বিভৎসতা। আমাদের গ্রামের শেষ সম্বল জমিটুকু বিক্রি করে উকিল ধরতে হলো। যেটুকু মাথা গোঁজার ঠাঁই ছিল বাবার সততা বাঁচাতে তাও শেষ হলো গেলো। একদিকে বাবা চাকরি নিয়ে সংসার ভেসে গেল। আমাদের একটা সাজানো সুখী সংসার ছিল প্রতিভা, কোনো অভাব ছিল না। কিন্তু জীবনে যেই অভাব এসে দরজায় কড়া নাড়ল, আমার মা অমনি ভোজবাজির মতো বদলে গেল। বদলে এলো এতটাই কুৎসিত ছিল যে বাবা যখন ওদিকে জেলের ভেতরে পড়ছেন, মা তখন অন্য এক পুরুষের হাত ধরে ঘর চালেন। সাজিদ সোজা হয়ে বসলো, তার চোয়াল শক্ত হয়ে গেল। প্রথম তীব্র ঘৃণাটা আমার এসেছিল ওই প্রশাসনের ওপর, আর দ্বিতীয় ঘৃণাটা জন্ম নিয়েছিল পুরো নারী জাতির ওপর। বাবা শেষ পর্যন্ত জেল থেকে বের হলেন ঠিকই, কিন্তু তার হৃদয় ভাঙা আর পঙ্গু শরীর নিয়ে। বেশি দিন আর বাঁচেনি মানুষটা। এরপর আমি পুরোপুরি একা হয়ে গেলাম। চাচা চাচির সংসারে এতিম সাজিদ একটা বোঝা ছাড়া আর কিছুই ছিল না। ছোটবেলা থেকে আমার ভেতরে রাগটা ছিল বড্ড বেশি অবাধ্য। একদিন রাস্তায় আচমকা মায়ের সাথে আমার দেখা হলে, সেই দেখেই আমার ভেতরে সমস্ত ক্ষোভ, রাগ, ঘৃণা একসাথে দপ করে জ্বলে উঠল। হাত বাড়িয়ে রাস্তা থেকে একটা ইট তুলে ছুঁড়ে মারলাম। ইটটা মাথায় লাগতে মা ওখানে লুটে পড়ল। ছিটকে আসা সেই তাজা রক্ত দেখে সেদিন আমি ছোট্ট সাজে ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কিন্তু রক্ত দেখলেই শান্তি পাই। প্রতিবার ভ্রু দুটো কুঁচকে এলো। পুলিশের ভয় থেকে সেই পালানো শুরু করলাম। তারপর এখানে করে ঘুরতে ঘুরতে এক রাজনৈতিক নেতাকে গিয়ে উঠলাম। সেখানে দিনরাত মারামারি, কাটাকাটি, হানাহানি ছিল রোজগারের কাজ। সেখান থেকে আমি ধীরে ধীরে এক ঠান্ডা মাথায় সাইলেন্ট কিলারে পরিণত হলাম। সাজিদ খানিকটা উদাসীন ভঙ্গিতে হাসল। তার আঁকা আঁকির প্রতিভাটা আমার ছোটবেলা থেকে ছিল। নিজের ভেতরে এই কুৎসিত অন্ধকার জগৎকে আড়াল করার জন্য আমি ছোটবেলায় সেই ছবি আঁকার শখটাকে আবার আঁকড়ে ধরলাম। সমাজ আমাকে চিনল নামকরা আর্টিস্ট হিসেবে। পুরনো স্মৃতি স্মরণ করতে গিয়ে সাজিদের চোখের কোণটা একটু ভিজে উঠল। প্রতিবার মনের কোণে না চাইতেও এক চিলতে মেঘের ছায়া জমল। অপরাধীকে সে চেনে, কিন্তু অপরাধী হওয়ার পিছনে এই গল্পটা সে অস্বীকার করতে পারে না। তবে সাজিদের চোখের জল গড়িয়ে পড়তে দিল না। সে ঝট করে উঠে দাঁড়ালো। ভেতর সমস্ত ঘৃণা উগরে দিয়ে বজ্রকণ্ঠ বলল, সেই থেকে আমি প্রশাসনকে ঘৃণা করি। ঘৃণা করি এই পুরো সিস্টেমকে। ওদের দেখলে আমার মনে হয় ওরা আমার একমাত্র পরম শত্রু। ওরা আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিছে, আমার ভালো থাকাটুকু কেড়ে নিছে, আমার শৈশবকে গলা টিপে মেরেছে। ওরা আমার শত্রু। সাজিদ এবার প্রতিবার খুব মুখোমুখি এগিয়ে এলো। গলার স্বর একদম খাদে নামে বলল, আমার এই নরকুণ্ডের মতো অন্ধকার জীবনে আমি প্রথম কোনো মেয়ের মায়ে পড়ছিলাম। প্রতিভা ঠিক তখনই জানতে পারলাম চারদিক থেকে আমাকে ধরার তোড়জোড় চলছে। আমরা সব ব্যবস্থা করা ছিল, জাস্ট ফ্লাইটে উঠে বসলে আমি দুবাই যেতে পারতাম। তোমাদের এই ঠুটো পুলিশের আমার নখের নাগালে পেতে। কিন্তু জানো আমি কেন যাইনি? হঠাৎ করে সাজিদ ঘরের নিস্তব্ধতা চিৎকার করলো, তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, শুধু তোমার জন্য যাইনি। সাজিদের এখন পালিয়ে যাওয়ার মানুষ নেই। সে পুলিশের সাথে একটা ওপেন চ্যালেঞ্জ নিয়েছে। সে এই দেশ ছেড়ে একাকী যাবে না, তার ভালোবাসাকে সাথে নিয়ে যাবে। এর জন্য আমি কম টাকা ঢালিনি প্রতিভা। তোমার মন পাওয়ার জন্য আমি দিনের পর দিন সময় নষ্ট করেছি, দেশ ছাড়িনি। আর সবশেষে এসে আমি কি দেখলাম? বলতে বলতে সাজিদ ক্ষিপ্ত ভঙ্গিতে ঘরের একপাশে একটা বড় সাদা পর্দা টানে সরিয়ে দিল। পর্দাটা সরে যেতে ভেতরের দেয়ালে প্রতিবার একটা প্রমাণ সাইজের ক্যানভাস ভেসে উঠল। গালে টোল পড়া সেই মিষ্টি চেনা হাসি। আহ, কি নিখুঁত আর মায়া মিশিয়ে আঁকা হয়েছে। মনের সমস্ত মাধুরী যেন ওই ক্যানভাসে ঢেলে দেওয়া হয়েছে। সাজিদের কপালে বিন্দু বিন্দু ঘাম। সে টেবিল থেকে একটা বিয়ারের ক্যান তুলে চুমুক দিল। তারপর ক্যানভাসটার দিকে তাকিয়ে তীব্র ক্ষোভ আর হাহাকার মেশানো গলায় বলল, যাকে জয় করে সে সর্বোচ্চ ত্যাগ করে রণক্ষেত্রে পা বাড়িয়েছে, মাঝপথে এসে দেখি সে ছিল শত্রু শিবিরে সাজানো একমাত্র গুটি মাত্র। কত নিখুঁত ছিল তার অভিনয়, আর কত সুপরিকল্পিত ছিল তার মায়াজালে। প্রতিটি সুতো বোনা হয়েছিল কেবল আমাকে বন্দি করার। সাজে তীব্র হাহাকার আর ক্ষোভের পরিবর্তে প্রতিভাকে মুহূর্তে চোখ বন্ধ করল। বজ্রের মতো কঠিন করে বলল, আপনার বাবার গল্পটা আমি শুনলাম। বিশ্বাস করুন, একজন মানুষ হিসেবে আপনার বাবার ট্র্যাজেডি জন্য আমার মনে একটা গভীর অনুশোচনা কাজ করছে। এই সিস্টেমের ভিতরে লুকিয়ে থাকা পোকাগুলোকে আপনার বাবার মতো একজন সৎ মানুষকে ধ্বংস করছে। তাদের প্রতি আমার তীব্র ঘৃণা আছে। কিন্তু প্রতিভা থামলো।
কণ্ঠটা আরেকটু চড়া করে বলল, কিন্তু আপনি এই নির্মম অতীত কি আপনার এই নৃশংস বিন্দুমাত্র জাস্টিফাই করে? আপনার বাবা সততার জন্য লড়াই করে জীবন দিয়েছেন, আর আপনি আপনি সততার দোহাই দিয়ে নিজের জীবনে এক পিশাচকে জাগিয়ে তুলছেন। সিস্টেম আপনাকে আঘাত করেছে বলে আপনি পুরো সমাজকে রক্তাক্ত করে লাইসেন্স পেয়ে যাননি। সাজে চোখ চড় করলো। প্রতিভা তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একটানা বলে যেতে লাগলো, আপনি প্রশাসনকে ঘৃণা করেন, খুব ভালো কথা, কিন্তু বুড়িগঙ্গার ঘাটে যে ব্যবসায়ী লাশ পাওয়া গেল, সে কি আপনার বাবা চাকরির ক্ষতি করছে? কিংবা তার আগে আপনি ঠান্ডা মাথায় খুন করছেন তার কোনো সিস্টেমের না? সাজি সাহেব, আপনি কোনো অন্যায়ের প্রতিশোধ নিচ্ছেন না, আপনি আপনার নিজের ভেতর বিকৃত মানসিকতার আড়ালে একটা চমৎকার ভিকটিম কাপ খেলছেন। অতীত মানুষের জীবনে ক্ষত তৈরি করতে পারে, কিন্তু সেই ক্ষতের দোহাই দিয়ে 10টা নিরীহ মানুষের প্রাণ নেওয়ার অধিকার এই মহাবিশ্ব আপনাকে দেয়নি। সাজিদ বিয়ারের ক্যানটা টেবিলের উপর সশব্দে নামিয়ে রাখলো। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। প্রতিভা তার দেওয়ালে আঁকা ছবিটার দিকে একবার তাকালো, তারপর সাজিদের চোখের দিকে তাকিয়ে বলল, আর আমার অভিনয়ের কথা বলছেন? বলছেন মায়াজান? একজন অন ডিউটি ডিবি অফিসারের দায়িত্ব হলো সমাজের বুকে লুকিয়ে থাকা অপরাধী খুঁজে বের করা। আপনি দেশের আইন ভেঙেছেন, মানুষের বুক খালি করেছেন। আপনাকে আইনে আওতায় আনার পেশা আর নৈতিক দায়িত্ব। একজন দায়িত্বের দাবা খেলেছিলাম সাজি সাহেব, আর সেই খেলায় জিততে হলে আপনার মতো চালাকি হতে হয়। এটাকে যদি আপনি অভিনয় ধরেন, তবে হ্যাঁ, আমি আমার দায়িত্বের খাতিরে সেই অভিনয়টা খুব নিখুঁতভাবে করছি। আমি গর্বিত, আমি একজন সৎ অফিসার হয়ে আমি আমার দায়িত্ব পালন করছি। প্রতিভা একটা দীর্ঘশ্বাস নিয়ে মাথাটা উঁচু করে বলল, আপনি আমাকে বন্দি করে রাখতে পারেন, কিন্তু আপনার এই কুৎসিত অন্ধকার সাম্রাজ্যের পতন ঠেকাতে পারবে না। পাপের কলসি যখন পূর্ণ হয়, তখন প্রকৃতি ঠিকরে তা ভেঙে পড়ে। আপনি অনেক মানুষের সর্বনাশ করেছেন সাজিদ সাহেব, এবার আপনার নিজের সর্বনাশের পালা। সাজিদ হাসলো, হেসে একটু স্বাভাবিক ভঙ্গিতে প্রতিভার কাছাকাছি এসে দাঁড়ালো। তার একটা হাত অবহেলায় প্রতিভার গাল স্পর্শ করলো। বাহ, চমৎকার আত্মবিশ্বাস! তুমি যে আমার খাঁচায় বন্দি পাখি, সেই খেয়াল কি আছে প্রতিভা রানী? প্রতিভা সাজিদের হাতের ছোঁয়া রাখতে প্রতিভা সরাসরি ঘৃণায় কুঁকড়ে উঠল। সে সজোরে মাথাটা ঝাঁকিয়ে মুখ সরিল। হাত নামান, আমাকে একদম সোজাবে না। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিভে গেল। পরশু রাতের রাস্তার দৃশ্য চোখের সামনে ভেসে তার কান দিয়ে গরম হাওয়া বেরোল। আমি ছুতে না ছুতে গায়ে ফোসকা পড়ে, অথচ সেদিন দেখলাম ওই মেজর তোমার কোমর জড়িয়ে দিল। তখন তো বেশ শান্তিতে ছিলে, ছলনাময়ী নারী। মেজর কোথায় কোথায় শুয়েছে? এখানে? সাহায্যে তাদের খ্যাপা কুকুরের মতো প্রতিবার ডান গালে বাঁ গালে হাত বুলোলো, তারপর দুই কাঁধ খামচাদের ফিসফিস করলো, এখানে নাকি এখানে? প্রতিবার হাত দুটো পাতা খোলা থাকলে এই মুহূর্তে কি করতো নিজেও জানে না। তীব্র ঘৃণায় সে সাজিদের মুখে থুতু ছিটকে দিল। ঘৃণা ঠেলে তেজি গলে বলল, খবরদার আপনার ওই নোংরা মুখে আমার মেজর সাহেবের নাম উচ্চারণ করবে না। ওর নখের যোগ্য আপনি নন। আর আমার মেজর সাহেবের কথাটা সাজিদের মাথায় তীরের মতো বিঁধল। সে হিংস্র ভঙ্গিতে প্রতিভার চোয়াল চেপে ধরল, আঙুলে চাপে প্রতিভার ফর্সা চামড়া লাল হয়ে উঠল। সাজিদ দাঁতে দাঁত চেপে বলল, মেজর সাহেবের প্রতি খুব পীড়িত, তাই না? আচ্ছা, দেখব আজকে তোর ওই খাঁটি প্রেমিক তোমাকে কিভাবে গ্রহণ করে, বিয়েটা কিভাবে। সাজিদ চোয়াল ছেড়ে দিয়ে টেবিলে ড্রয়ার টানলো, সেখান থেকে একটা কাচের বোতল বের করলো। বোতলের গায়ে লেবেল দেখে প্রতিবার বুকের ভেতরটা স্পন্দন এক মুহূর্তে থমকে গেল। সাজিদ বোতলের ছিপিটা খুলতে খুলতে শব্দ এনে হাসলো। সাজিদ সে সাথে ছলনার শাস্তি কেমন হয় এবার টের পাবে। আজকের পর আয়নার সামনে দাঁড়ালে নিজেকে চিনতে পারবে না প্রতিভা। নিজের মুখের জায়গাটা একটা অভিশপ্ত মলাট লাগবে। আয়নায় দাঁড়ালে এই সাজিদের অন্ধকারের ছায়া ভেসে উঠবে। সাজিদ বোতলটা উঁচিয়ে ধরল। প্রতিভার চোখের মনি দুটো স্থির হয়ে গেল। কৃষ্ণপক্ষের ছায়া, পর্ব 11। আর একটা পর্ব আছে, শেষ পর্ব দিয়ে দেব। বলছি কন্টিনিউ, গল্প শেষ, নতুন গল্প শুরু করব। আর সাজের মায়া আর কলঙ্কের কারুকাজ, এটা তো চলতেই থাকবে। রাইটার দিবে, আমি দিয়ে দেবো, কিন্তু শেষ করব।